কাজ শেষ করে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষ করেই বের হলাম এখন গন্তব্য বাসার দিকে। অ্যাকচুয়ালি বাসায় যাব না, তার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। সেগুলোর জন্য রাস্তায় দেখলাম যে জ্যামটা কেমন। গুগল ম্যাপের দিক নির্দেশনা অনুযায়ী এই রাস্তা দিয়ে যাইতে বললো, কুড়িল বিশ্ব রোডে। তো সেই দিক দিয়ে যাচ্ছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানেন যে কতটুকু কেমন জ্যাম ছাড়া যাইতে পারবো আসলে। এই জায়গার আবহাওয়াটা সবসময় দুর্দান্ত একটা আবহাওয়া থাকে, এত গাছপালা কার্জনের পাশে, তার উপরে এই পাশেই ধরেন হচ্ছে হাইকোর্ট, তারপরে হচ্ছে রমনা পার্ক। এখানে অনেক গাছপালা আছে, যার কারণে অক্সিজেনটাও বেশি এবং আবহাওয়াটাও একটু ঠান্ডা থাকে। আজকে দিনের বেলা মোটামুটি ভালোই গরম পড়ছে, বাট হচ্ছে যত দিন চলে যাচ্ছে, সূর্য চলে গেছে, এখন আস্তে আস্তে ঠান্ডা হইতেছে শহরটা, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এই রাস্তার একটাই সমস্যা, রাস্তার আসলে স্ট্রাকচার ভালো না, রাস্তা প্রচণ্ড ভাঙা চোরা। আপনি চাইলেও একটু গতি নিয়ে চালাবেন, সেটা সম্ভব নয়। রাস্তায় কোথায় কখন ভাঙাচোরা আসবে, তার উপরে আবার এখন তো ধরেন হচ্ছে বাংলাদেশের টেসলা চলে এই রাস্তায়, এটাও একটা খুব ভয়ঙ্কর বিষয়। এই যে দেখেন বাংলাদেশের টেসলাগুলোকে, ভাবতে পারেন যে টেসলা কাকে বললাম, এই যে বাংলাদেশের টেসলেরা। ভাই কি বলবো, আসলে বাংলাদেশের টেসলাই তো আসলে, মানে আমরা 30,000 টাকা দিয়ে 10 বছরের কাগজ করতেছি, রোডের পারমিশন নিচ্ছি, তাদের কোনো টাকা পয়সা ছাড়াই তারা হচ্ছে কত সুন্দর চালাচ্ছে। ঠিক আছে, আপনারা চালাইতে পারেন, কোনো সমস্যা নেই, একটা লেন দিয়ে চালান, একটা সাইড দিয়ে চালান। এমন একটা অ্যাক্ট তাদের যে তারা যেন হচ্ছে কমপক্ষে 100-120 স্পিডে চালায়, তাদের বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে যাইতেই হবে, রাস্তার মাঝখান দিয়ে না গেলে তাদের প্রেস্টিজ ইস্যু। আরে ভাই, দুঃখে এই সকল কথা বলি, কি বলবো ভাই, দুঃখে এই সকল কথা বলি। এই যে দেখেন, আমি এই দিক দিয়ে যাবে ভয় লাগছে, সে বামে যাবে না ডানে যাবে, তার তো লুকিং গ্লাসও নাই যে পিছনের দিকে তাকায় বুঝবে, তাই না? তার লুকিং গ্লাসও নাই। আসলে ভাবতেছি যে একটা বাইক কিনবো, কি বাইক কিনবো সেটাও বুঝে উঠতে পারতেছি না। হায়ার সিসি আসছে, আবার আগের বাইকগুলো আছে, মোটামুটি এখন অপশন অনেক, তো তাই চুজ করাটা একটু কঠিন যে কোনটা থেকে কোনটা নিব। মনে চায় যে একটু হায়ার সিসি নিই, পরে আবার ভাবি যে সেইখানে ইঞ্জিন অয়েল বেশি লাগবে, মেনটেনেন্স কস্ট বেশি লাগবে। হায়ার সিসিতে হ্যাঁ আপনি ফিল ভালো পাবেন, ফিল বেটার পাবেন, বাট হচ্ছে আপনার টাকাটাও তো বেশি যাবে আসলে। এরকম একটা মিডল স্ট্যান্ডার্ড ফ্যামিলি বিলং করে সব কিছু ভেবে চিন্তেই একটা কিছু কিনতে হয়, চারপাশের সব কিছু ভেবে। আমি হুট করে এই শখের বসে কোনো কাজ করে ফেলতে পারবো না, সেটা হয়তো একটা রিচ বা যারা ধনী ব্যক্তিত্ব আছে তারা সহজেই পারবে, সেটা আমি মোটেও পারবো। আমাকে ভাবতে হবে যে আমি এই জিনিসটা কেনার পরে সেটা আমাকে কতটা এফিসিয়েন্সি দিবে, আমি এটা থেকে কতটা বেনিফিটেড হব। এই রাস্তাটা আমার খুবই পছন্দের, এই রমনা পার্কের পাশের রাস্তাটা খুবই পছন্দের। ডান পাশে আবার এই মানে বাড়িগুলো কখনো দেখছেন হয়তো, আপনারা যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই দেখছেন, সব মন্ত্রী মিনিস্টার, জজ, ব্যারিস্টার, তারপরে আপনার বিচারপতি, এদের বাড়ি আর কি, এরা থাকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা বাসভবনটা হচ্ছে সামনে, আমি ওই দিকে যাবো। দেখেন কেমন যাচ্ছে, দেখেন, দেখছেন? কি বলবেন এদেরকে? কিছু বলার আছে? কিছুই বলার নেই। যাই হোক, এখন রাষ্ট্রতন্ত্র এমনভাবে চলতেছে, সবাই রাজা, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা এই প্রজাদের রাজত্বে। আমি একমাত্র প্রজা, তাছাড়া পৃথিবীর
বাংলাদেশের সকলেই রাজা। এভাবেই ফিল করে আপনাকে রাস্তায় চলতে হবে, আদারওয়াইজ কেউ না কেউ এসে আপনার সাথে ঝগড়া লাগায় ফেলবে। ভাই কী দরকার মানুষের সাথে আসলে কোনো বিষয় নিয়ে এত ঝগড়া ঝাঁটি, ভালো লাগে না। যতটা শান্তিতে থাকা যায় ততটাই ভালো। এই রাস্তায় আপনি শর্টকাট মারতে পারেন, শর্টকাট মারলে আপনার লাভই হবে। খুব সহজেই হচ্ছে পৌঁছে যেতে পারবেন মগবাজার ফ্লাইওভারে। শর্টকাট আপনারা দেখাই দিব আজকে। অন্ধকার হয়ে গেছে তো কতটা কি ভিউ আসতেছে আসলে বলতে পারতেছি না। ঢাকা শহরের রাত সুন্দরই হওয়ার কথা। কখনো রাত্রে এভাবে করে ভিডিও করিনি, আজকে ভিডিও করতেছি, দেখি কেমন কি এটা আমাকে সাপোর্ট দেয়। এটাই একটা ওয়ান ওয়ে আসলে রোড। এই তবুও দেখবেন এই রোডটাতে হচ্ছে ডান পাশ বাম পাশ। ভাই আমার এটা যাইতে দেন প্লিজ, আপনি এখানে দাঁড়ায় থাকেন, সমস্যা নাই। এই রাস্তাটা আমার খুব পরিচিত দেখে আমি জানি কোথায় ভাঙাচোরা কোথায় কি, এটা আমার জানা আছে, তাই আমি সহজে যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। কিছুদিন আগে এইখানে এই ডান পাশে যেই আপনার একটা কমিউনিটি সেন্টার আছে, এখানে দাওয়াত খেলাম এক বড় ভাইয়ের ভাগ্নের বিয়ে, তো সেখানে আসছিলাম। বেশ ভালো আয়োজন করেছিল মাশাআল্লাহ। দেখেন হ্যাঁ, আপনি ভয় দেখেন কেন রে ভাই? গোপ্রো নিয়ে হচ্ছে এই মোটো ব্লগের যে এক্সপিরিয়েন্সটা খুব একটা খারাপ যাচ্ছে না, তবে একটাই অসুবিধা যে এরকম একটা ভারী জিনিস আপনার সবসময় মুখের সামনে নিয়ে একটা অল টাইম বক 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 করতেছি, কথা বলতেছি, জিনিসটা কতটা আসলে ভালো লাগার বিষয় সেটা আমি জানি না, বাট আমার ভালো লাগতেছে না এরকম। তো বাট বাকি সব জিনিসপত্র আমি উপভোগ করতেছি। যেমন ধরেন এই যে কথা বলতে বলতে আপনি আমার গন্তব্যে পৌঁছে যেতে, সেটা আমি টেরও পাচ্ছি না। আপনাদের মনে হচ্ছে আমি আসলে আমার কোনো বন্ধু, কোনো ভাই, কোনো আত্মীয় স্বজন এদের সাথে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি। দিস ইজ দ্য গুড ফ্যাক্ট, দিস ইজ দ্য ভেরি গুড ফ্যাক্ট। আর আমি একটা জিনিস আমার রাইড দেখলে বুঝবেন, আমি আসলে এই ওভার ওভার মোশনে বা অতিরিক্ত গতিতে আমি যে কোথাও যাইতে চাই না। কিন্তু গতিটা আমার পছন্দ না, যতটুকু গতি প্রয়োজন আসলে ততটুকু। এখন এই রাস্তাটায় দেখেন এরা যেভাবে করে চালাচ্ছে, আমি যদি এতটুকু গতিতে না যাই বা আমি সাফার করবো প্রচণ্ড। দেখেন পিছন থেকে সিএনজি আসতেছে, তার গতি দেখেই মনে হচ্ছে সে প্রচণ্ড গতিতে যাওয়ার চেষ্টা করতেছে। যাই হোক, আমি আমার 60 লিমিটে থাকার চেষ্টা করি সবসময়। এটা যেমন ইকোনমি তেমনই আপনার হচ্ছে কি বলে এটাকে, রিস্কটাও কমায় যায়। সামনে হচ্ছে আপনার আমরা 7 রাস্তায় নামবো। 7 রাস্তায় নামার পরে যে জ্যামটা, এই জ্যামটা না পেলেই হয় ভাই। জ্যামটা একটু রিস্কি জ্যাম। তবে এখানেও একটা শর্টকাট টেকনিক আছে, যারা তো চেনেন তারা চেনেননি, যারা চেনেন না চলেন আজকে নিয়ে যাই। এই শর্টকাট ওয়েগুলোতে যাওয়াটা ফায়দা সুলভই, এটাই হয়। যান না ভাই, আমি কি মনে করছি আপনাকে যাইতে পিছনে হর্ন দিতে দিতে মাথা নষ্ট করে ফেলতেছে। যাই হোক, টু বি অনেস্ট চলে যাই, চলেন আমরা আমাদের শর্ট ওয়ের দিকে। শর্ট ওয়েটা অনেকে চিনে ফেলছে এখন, এখন এটাতে আপনার জ্যামও বেঁধে যায় মাঝে মধ্যে। দেখ কতটা সহজে যাইতে পারি। শর্ট ওয়ে যদি শর্ট ওয়ে না হয় তখন তো আসলে আপনাদের সামনে আমার মান সম্মানটাই থাকলো না।
ও যে কথা নিয়ে বলছিলাম, টপিকটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা বাইক কিনবো, যদি পারেন আমাকে একটু পরামর্শ দিন কমেন্ট সেকশনে যে কোন বাইকটা কিনে। আসলে সব বাইক আমার হাইটের সাথেও যায় না, আমার হাইট 6 ফিট 1 ইঞ্চি, যার কারণে অনেক বাইক আছে যেগুলোর উপর বসলে যে আমি চালাচ্ছি বাইককে না বাইক আমার নিয়ে যাচ্ছে কি বোঝা যায় না, আসলে অনেক বেশি একটু অকওয়ার্ড দেখায়। আমার একটা বাইক দরকার যে বাইকটাতে আম, আ- আসলে মানায়, বিষয়টা আসলে মানায় এমন একটা বাইক দরকার। আর অবশ্যই ফুয়েল এফিসিয়েন্সি দরকার, মেনটেনেন্স এফিসিয়েন্সি দরকার, যাতে করে হচ্ছে কোনো প্যারা না খাইতে হয়। আমার বাইকের রিকোয়ারমেন্ট এগুলাই। আর একটা রিকোয়ারমেন্ট আছে ভাইব্রেশন, আসলে আমার পছন্দ না, বাইকে ভাইব্রেশন হওয়াটা একদমই পছন্দ না। ভাইব্রেশনের জন্য হাতটা তো আপনার ঝি ধরে যায়, এটা আমার একদম ভালো লাগে না। ভাইব্রেশন লেস আমার অত গতিসম্পন্ন বাইকের প্রয়োজন নেই, জাস্ট স্মুথলি আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, মাঝে মধ্যে ট্যুর দিব, ম্যাক্সিমাম টাইমতে ঢাকার ভিতরেই চলাফেরা, আর একটু একটু পূর্বাচলে যাওয়া। আমরা আড্ডা দিই মাঝে মধ্যে ফ্রেন্ডরা মিলে পূর্বাচলে, তো ওইখানেই দেখা যায় হচ্ছে বেশিরভাগ দিন যাওয়া হয়। এছাড়া ঢাকার বাইরে তেমন আর কোথায় যাওয়া হবে। গ্রামের বাড়িতে কুষ্টিয়া বছরে একবার হয়তো বা যাই না, ঠিক নাই। আসলে গ্রামের বাড়িতে আমাদের জমি আছে, বাট আসলে বাড়িটা ওইভাবে এখনো করা হয় নাই, যার কারণে গ্রামের বাড়িতে গেলে দেখা যায় আত্মীয় স্বজনদের বাসায় উঠতে হয়। জিনিসটা এখন আর আমার ভালো লাগে না। ছোটোবেলায় যদিও এগুলো ফিল করতাম না, বাট এখন আমার ফিল হয় যে এই জিনিসগুলো এভাবে পছন্দ হচ্ছে না। যাই হোক, তবে আমার আত্মীয় স্বজনরা খুবই ভালো, তারা কখনোই ওরকমভাবে যাই ওখানে থাকি 2-3 দিন যে ওরকম আপসেট বা হলো বিরক্তিকর কোনো মুভমেন্ট করে এরকম কিছু না। সবসময় খুবই আগ্রহের সাথে আপ্যায়ন করে। কি বলবো ভাই, কিছু এই যে এই বাইকটা আমার খুব পছন্দের, সামনের FZ-3 বাইকটা পছন্দ, কিন্তু এত এত বেশি হচ্ছে এটার পাওয়ার লো, এত লো পাওয়ার বাইক। আর হচ্ছে এটাতে বসলেও আমাকে দেখেন, উনি সর্বোচ্চ ওনার হাইট কত 5 ফিট 6-7 হবে, ওনাকে এটাতে আসলে মানাচ্ছে। আমি বসলে আমার মাথাটা আরও 7 ইঞ্চি উপরে থাকবে, জিনিসটা আমার কুজা হয়ে বসতে হবে, কেমন লাগবে, ভালো লাগবে না, জিনিসটা আমার পছন্দ না। এখন আরসিসির দিক থেকে পালসার আছে, পালসার 250টা দেখলাম, কিন্তু পালসার নাকি আপনার এফআই সিস্টেম নিয়ে একটু ঝামেলা আছে। তারা এফআই বাংলাদেশে যে সার্ভিসগুলো দেয়, তারা এফআই ক্লিনার থেকে শুরু করে এফআই ম্যানেজমেন্টটাও করতে পারতেছে না ঠিকভাবে, সেজন্য পালসারটাও আবার নিতে ভয় লাগে। এদিকে হর্নের 2.0 আসছে, বাট এটাও ছোটোখাটো, একদম কম্প্যাক্ট করে ফেলছে, আগের মতো ওরকম বালকি রাখে নাই। জিনিসটা ভালো লাগছে আমার, বাট হচ্ছে যে আমি বসে দেখছি তো আপনার সিটটা একটু হার্ড, আর হচ্ছে অনেক কম্প্যাক্ট গাড়ি, অনেক কম্প্যাক্ট। এত কম্প্যাক্ট বা এত ছোটোখাটো হইলে আমার যেটা বলছিলাম ওটা আমার পছন্দ হচ্ছে না। আর কি আছে, আর হায়ার সিসির ভিতরে হচ্ছে আপনার সিএফ মোটরসে, এরা তো সব আপনার ওই যে ন্যাকেড, আমি তো ফুল ফেস বাইক আমার পছন্দ না, সব ন্যাকেডই পছন্দ। যে ন্যাকেডটা আনছে সেটা আমার ভালো লাগে নাই, এটা একদমই ভালো লাগে নাই। এটার হচ্ছে শুধু ধরেন স্পোর্টসি লুক নিলেই তো হবে না। আমি এটার চায়নাতে কয়েকটা রিভিউ দেখছি, চায়নার রিভিউগুলো আসলে অতটা ভালো বলছে না। যেমন মিটারি রোড থাকে প্রচুর পরিমাণে, আর হচ্ছে আপনার এই রাস্তাটা যে ভাই আপনার পুরা নারী বুড়ি সবাইকে জানাই দিবে যে তারা এক পেটের ভিতরেই আছে। উফ, বাপরে, কোন জায়গায় ভাঙ্গা কোন জায়গায় চূড়া কিছুই বলতে পারবেন না, খালি চালাবেন আর পেন খাবেন, চালাবেন আর পেন খাবেন। তখন মনে হবে আরে রোদের ভিতরে গরমে পুরো পড়ে যেতে হয়। দেখছেন অবস্থাটা, দেখছেন ব্যাককোলের ঘরে ব্যাককোল, কত বড় ব্যাককোল, মানে রানিং একটা বাইক, রানিং বাইকের সামনে এসে সে হইতেছে
হাত দিয়ে আমার ইশারা দিয়ে বোঝাচ্ছে আপনি বাম দিক দিয়ে যান। আমি ওনার বামে যাবো না ওনার গায়ের উপর দিয়ে উঠে যেত না? বলেন তো ভাই, ওটা গায়ের উপর উঠে যেত। মানুষ কতটা ব্যাকুল হইতে পারে ভাই, তার লাইফের কোনো মূল্যই নেই মানুষের কাছে। দেখেন, দেখছেন অবস্থা। অবস্থাটা দেখছেন? আপনি হাসা ছাড়া আর কোনো উপায় নেই, পুরুষ মানুষ কানতে তো পারবেন না। পেছন থেকে আর একটা বাস আসলে বুকের ভিতরে ধুরু ধুরু ধুপ ধুপ করে ওঠে। তারপরে চাপ দিন না প্লিজ, দেবেন। এখান থেকে নিকুঞ্জ তেল পাম্পে যাবো। ওইখানকার তেল পাম্পটা একটু ভালো, মোটামুটি ওইখানকার তেলে আপনার মাইলেজটা ভালো পাওয়া যায়। ওল্ড বাইক তো মাইলেজটা খুব বেশি দেয় না ভাই, 30-35 এরকম মাইলেজ দেয়। তাই আসলে পাওয়ার খুব ভালো পাওয়ার, যার কারণে আপনার মাইলেজটা কম পায়। যদি টানে যাইতাম তাহলে কি হইতো, আমাকে দেখেন 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 কেমনে দৌড়াইতেছে ভাই। এরা আসে কোথা থেকে রে ভাই, এরা কোত্থেকে আসে? আমি আমার মাথায় ঢুকেন এরা কোত্থেকে আসে। মানে পাগল কাকে বলে, কত প্রকার কি কি। আপনি যখন ঢাকা শহরের রাস্তায় বাইক চালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত ধরনের পাগল দুনিয়াতে আছে, কত ধরনের পাগল আছে দুনিয়াতে। দেখেন রাস্তার মাঝখানে ট্রেনের এটা গর্ত হয়ে গেছে। আল্লাহ, যেটা বলতেছিলাম ভাই, তাহলে একটু সাজেস্ট করেন তো আপনারা যে কোন বাইকটা নিতে পারি, কি বাইক নিলে আসলে ভালো হয় আমার আমার এর জন্য। আমি যে রিকোয়ারমেন্টগুলো জানাইছি সেই রিকোয়ারমেন্টে কোন বাইকটা ভালো হয়। এখন বনানী কাকুলির জ্যামটা পার হইতে হবে। বনানী কাকুলিতে তো ভালোই জ্যাম মনে হতেছে, এটা পার হলেই মোটামুটি আমি ফ্রি। এই যে ধরেন আপনি যখন ওই এলাকা থেকে মাঝখানে কারণ বাজার টাজার এইসব 7 রাস্তা টাস্তা পার হয়ে আপনি এই যে সিএমএইচের উপরে, সিএমএইচ না, এটা সেনানিবাসের পাশে স্টাফ রোড বলে। স্টাফ রোড এখন আর কেউ উচ্চারণ করে না, বাট এটা আসলে স্টাফ রোড। এই স্টাফ রোডের যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা যখনই উঠবেন তখন আপনার একটা আবহাওয়ার যে একটা পরিবর্তন, এটা আপনি ফিল করতে পারবেন। হ্যাঁ, আবহাওয়ার একটা পরিবর্তন আপনি পুরোপুরি ফিল করতে পারবেন। আপনার মুখে একটা ঠান্ডা বাতাস এসে লাগবে, মনে হবে যে আপনি একটা গরম জায়গা থেকে ঠান্ডা জায়গায় যাচ্ছেন, বিকজ অফ দিস সেনাবাহিনী প্লেস, তাই না? এই সেনাবাহিনীর ভিতরের যে প্লেসটা, এখানে যে পরিমাণ ওরা সৌন্দর্যভাবে, যে পরিমাণ নিয়ম নীতি মেনটেন করে গাছপালা লাগানো আছে, পরিবেশকে সুন্দর রাখতেছে এরা, তার কারণে এইদিকে হচ্ছে আপনার পরিবেশটা খুব ভালো হয়। এখানে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে যে পাশ দিয়ে যখন বাস যায়, বাসটা এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকে বামে একটা চাপ দেয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন এদিক দিয়ে যাওয়ার সময় আপনি ডানের লুকিং গ্লাসটা ফলো করতে, যে বাসটা যে দেখেন সামনের বাসটা কি করতেছে, ডান দিকে চাপ দিয়ে নিয়ে যেতেছে, অথচ ওর সামনে যে বাসটা ছিল সে কিন্তু নড়তেছে না। তাহলে আমাদের দেশের এই যে আপনার যে রাস্তাঘাটগুলোকে আসলে খুব অপরিকল্পিতভাবে করা, এখানে আসলে পরিকল্পিতভাবে করে, যেমন ধরেন আপনাকে আমি বুঝাই। দেখেন, যারা আসলে এই ড্রাইভিং প্রফেশনে আছে, বিশেষ করে এই বাস ড্রাইভিং প্রফেশনে, এরা কিন্তু আপনার অতটা এডুকেটেড পারসন না। এরা এডুকেশন ওরকম বোঝে না। এদের কমিউনিটি, এদের চলাফেরা, এরা যাদের সাথে চলাফেরা করে, এত রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে, এত কিছু করে কি হবে? আপনি একজনের সাথে কথা বললে তুমি ধরুন মিয়া, এগুলো মাইনা কি হইব? আপনার চাইতে আমি মিয়া, আপনার জন্মের আগের থেকে আমি মিয়া গাড়ি চালাইতেছি, আপনি আমার গাড়ি চালানো হিগান? হ্যাঁ, কত বড় বড় মহাজনরা দেখলাম, আর আপনি কোন মহাজন এখন আইছেন? মানে এই দেখেন, আর এক মহাজন বাম দিক দিয়ে এসে ডান দিকে আমার চাপ দিতেছে।
বলবো আমি এই বিষয়ে? দেখছেন অবস্থাটা? কোন দিকে যাব ভাই বলেন, কোন দিকে যাব? দেখি বাবা, ও দেখছেন দেখছেন অবস্থাটা দেখছেন? ভাই রে ভাই, আল্লাহ রহম করেন, আল্লাহ পাক রহম করেন, মাফ করে দেন। মানে অনিয়মে যেখানে নিয়ম, আপনি সেখানে কি করবেন? অনিয়মটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। আমি শুনছিলাম, আমাকে একজন খুব ভালো একটা জ্ঞান দিছেন, যে যখন রাস্তায়, এরা বলছিল, মিতুল তুমি যখন রাস্তায় বাইক চালাবা, তুমি মনে করবা কি তুমি ছাড়া বাকি সবাই অন্ধ। অন্ধ যা খুশি করতে পারে, ও তো দেখে না, ও তো চারপাশে কোথাও দেখে না, ও তো ডানে যেতে পারে, বামে যেতে পারে, ওর মন চাইতেছে ও যে কোনো কিছু করতে পারে, ঠিক আছে? তো অন্ধকে তো তুমি মানে দোষ দিতে পারবে না, তাই তুমি মনে করবা যে তোমার আশেপাশে যারা যা কিছু চালাচ্ছে এরা সবাই অন্ধ। এই অন্ধ মানুষদের উপরে না খেপে তুমি তোমাকে সুষ্ঠ সুশৃঙ্খল ভাবে নিজেকে পরিচালিত করবা। গাড়ি কি এটা নতুন নিয়েছেন ভাই? নতুন নিয়েছেন? বললাম এক্স ব্লেডটা নতুন নিয়েছেন? কেমন সার্ভিস দিচ্ছে? আগের থেকে কি স্মুথনেস বাড়ছে? আগে থেকে স্মুথ হয়েছে? মাইলেজ কত পাইতেছেন ভাই? 40+? নতুন অবস্থায় 40+ পাওয়াটা খুবই ভালো বিষয়, খুবই ভালো বিষয়।